বাবু হ্যাপি বার্থডে। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আমি আছি খুব 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 ভালো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন সুন্দর ব্লগে। এটা হচ্ছে দীঘার লাস্ট দিন, মানে এটা হচ্ছে মায়াপুরের যে কি করে গেলাম, কেমন করে কাটালাম, সমগ্রটা শেয়ার করব আমি এই ব্লগটার মাধ্যমে। তো এই দিনই কিন্তু আমরা মায়াপুর যাই, দীঘাকে ছেড়ে দীঘাকে টাটা গুড বাই বলে সোজা চলে যাই। এবার সেদিন আমাদের সকলের শরীরটা একটু খারাপ করে ফেলে, তার জন্য আমরা প্রত্যেকেই মামু কি করলো, ডাক্তারের পরামর্শ নিয়ে কলা আর মুড়ি কিনে আনে। তো এটাই আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম সেদিন। তারপর আমরা যে রুমে ছিলাম সেই রুমটা সম্পূর্ণটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তারপর এখান দিয়ে দেখা যাচ্ছে সমুদ্রটা। তো আমি আঙ্গুল দিয়ে আবার দেখাচ্ছিলাম হাত দিয়ে। তো মানে দীঘাকে টাটা বাই বাই করে চলে যাওয়ার পালা। প্রায় 3টা দিন কাটিয়ে কিন্তু আমরা, 2 দিন বলতে পারো, 3 দিনের মাথায় কিন্তু আমরা চলে যাচ্ছি। তো এবার গুড বাই বলে আমরা সেখান থেকে কিন্তু বের হয়ে পড়ছি একদম গোটা, মানে কলকাতার মেন শহর অর্থাৎ শিয়ালদা যাব। শিয়ালদা থেকে একদম ডিরেক্ট কিন্তু আমরা মায়াপুরে চলে যাচ্ছি। মায়াপুরে গেলে কেমন শান্তি লাগবে, কেমন লাগবে, বা মায়াপুরে আদৌ কি আমরা ভালোভাবে থেকেছিলাম কিনা, মানে সমগ্র কিছু শেয়ার করব তোমাদের এই ব্লগটার মাধ্যমে। গোটা মায়াপুর আমরা কেমন করে কাটিয়েছি সব কিছু শেয়ার করব অবশ্যই। তাহলে তোমাদের ব্লগটা একদম সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ না করে। যাওয়ার আগে ব্যাগ গুছিয়ে রুমটাকে টাটা করার আগে একটু দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে। আর এখানে মা বাবা মেসু মাসিমণি বসে গল্প করছিল। তো রুমটাকে ছাড়ার ইচ্ছে হচ্ছিল না, ভীষণ ভালো ছিল, আমার ভীষণ ভালো লেগেছিল। কি আর করা যাবে, টাটা বাই বাই বলতে হবে। তোমাদের তো যেমনটা বললাম যে আমাদের প্রত্যেকের শরীরটা খারাপ করে ফেলে দীঘার দ্বিতীয় দিনের একদম রাত্রিতে। তার জন্য আমরা প্ল্যান করি আমরা কোনো নর্মাল গাড়ি বা বাসে করে যাব না। আমরা যাওয়ার সময় দেখেছো আমরা এসি বাস করে গিয়েছিলাম, আসার সময় প্ল্যান করি আমরা ট্রেনে যাব। আর ট্রেনে এসে আমাদের সকলের যে মানে শরীর একদম হালাত খারাপ হয়ে পড়ে। তার জন্য আমি মাঝখানের যে জার্নিটা সেটা আমি শেয়ার করতে পারিনি। সোজা একদম শিয়ালদা স্টেশনে এসে তোমাদের সঙ্গে আবার ব্লগ শেয়ার করছি। মাঝখানের যে জার্নিটা আমাদের কাছে এত খারাপ ছিল, মানে আমি একটা শেয়ার করার মতো, তখন আমি একদম ফোন যে হাতে নেব তেমন কোনো পরিস্থিতি আমার কাছে ছিল না। যাই হোক, তারপর শিয়ালদা স্টেশনে এসে আমরা কিছু খাবার দাবার সেখানে করি, খেতে। তারপর আমরা এখানে আবার একটা গাড়ি রিজার্ভ নিয়ে এখান থেকে কিন্তু বের হয়ে পড়ি। এখান থেকে একটু বাস স্টেশনে গিয়েছিলাম। এটা হচ্ছে গোটা শিয়ালদা স্টেশন, অনেকটা বড় স্টেশন, বিশাল বড়। আমার বাবা আমাকে বলেছিল গোটাটা ঘুরে দেখতে হলে কমপক্ষে 1 দিন দরকার আছে, 24 ঘন্টা। তো এত বড় স্টেশন, ভীষণ বড়। আমি গোটা স্টেশনটা আমি ধীরে ধীরে দেখাবো। সকালের দৃশ্য, রাতের দৃশ্য, রাতের লাইটিং হলে কেমন হয়, কারণ আমরা যেহেতু 5 দিন ছিলাম কলকাতায়, একদম শিয়ালদাতে, তো সমগ্রটা তোমাদের সাথে শেয়ার করবো পরের ব্লগগুলিতে। আগে চলে যাওয়া যাক মায়াপুরের উদ্দেশ্যে। এটা হচ্ছে হাওড়া ব্রিজ। তো এবার আমরা তোমাদেরকে বললাম যে ট্রেন মানে স্টেশন থেকে সোজা চলে যাচ্ছি বাস স্টেশন, কারণ আমরা বাসে করে যাব মায়াপুর। তো তোমরা শিয়ালদা থেকে কিন্তু বাসে করে বা নিজেদের রিজার্ভ গাড়ি করেও কিন্তু যেতে পারো। তো তোমাদেরকে বলেছিলাম আমরা যেহেতু দীঘায় কাঁকড়া খেয়েছিলাম, কাঁকড়া খেয়ে আমাদের সবারই একটু হালাত খারাপ হয়েছিল, তবে সাহেবের একটু বেশি হয়েছিল। এটা দেখো মায়াপুরে চলে এসেছি। মায়াপুরে যাওয়ার জন্য নৌকা পার হতে হয়। এবার আমরা সকলে মিলে নৌকায় উঠে পড়ি। তখন রাত্র আনুমানিক 9টা কি 9:30 হবে এমনটা। তো নৌকায় উঠে তো আমি ভীষণ খুশি। এর আগে মনটা একটু খারাপ ছিল, বাসের জার্নি দেখাতে পারিনি, কারণ সাহেব বাসে উঠে সাহেবের শরীর খারাপ করে ফেলে। তারপর ওকে নিয়ে যাওয়া হয় হসপিটাল, সেখানে ওকে ট্রিটমেন্ট করানো হয়। তারপর আর অনেক কিছু, সবটা শেয়ার করবো নেক্সট অন্য একটা ব্লগে, আর যদি পারি ব্লগই শেয়ার করবো। তো চলো মায়াপুর যাওয়া যাক। ফার্স্টে গিয়ে ওই রুমটা দেখেছিলাম, তারপর এখান থেকে সোজা চলে আসি আমরা এটাতে। এত ভালো রুম ছিল কি আর বলবো, একদম রাজকীয় ব্যাপার। এই যে পেছনে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংয়ে কিন্তু আমরা ছিলাম। সম্পূর্ণ বিল্ডিংটা ঘুরিয়ে দেখাবো পরবর্তী যে ফুটেজ আসছে বা পরবর্তী ব্লগে, সেগুলোতে মানে এই ব্লগেই থাকবে। মায়াপুরের সম্পূর্ণ যে আমাদের পরিদর্শন সম্পূর্ণটা এই ব্লগে কিন্তু থাকছে। একদম ঘুম থেকে উঠে সকাল সকাল দেখো কি করি আমি। ওই বাবু হ্যাপি বার্থডে।
সকাল সকাল ঘুম থেকে উঠে সেদিন ছিল আমার বাবার জন্মদিন। তার জন্য বাবাকে আমি একদম ভোরে 4:30 নাগাদ উইশ করে ফেলি হ্যাপি বার্থডে বলে। তো বলো তো এমন কার ভাগ্য হতে পারে যে মায়াপুরে স্বয়ং বসে বার্থডে মানে জন্মদিন পালন হচ্ছে। দেখতে পাচ্ছ তো, এই হচ্ছে ফাইনাল মানে মায়াপুরের মেইন চৌরাটা, যেটা দেখার জন্য, যেখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য আর ভিডিও বানানোর জন্য হয়তোবা প্রত্যেকে আকুল থাকে। জানি না প্রত্যেকের কথা, তবে আমি ভীষণ বেকুল হয়ে উঠেছিলাম অনেক দিন ধরে যে একদিন না একদিন মায়াপুরে যাব আর এই মন্দিরটা একদম ভালো করে সামনে থেকে দর্শন করব। তো সেই আশাটা এবার আমার পূর্ণ হয়ে গেল, তবে ভালো একটি দিনে। তোমরা দেখেছো মাদার্স ডে আমি কেমন করে পালন করেছি, আর এটা হচ্ছে ফাদার্স ডে নয়, এটা হচ্ছে বাবার জন্মদিন। হয়তো কোনো জন্মে ভালো একটি কাজ করেছে, হয়তো বা এত একটি সুন্দর দিনে একটা ভালো জায়গাতে কিন্তু আমার বাবা আসতে পারলো। আর সেখানেও কিন্তু আমরা বার্থডে পালন করেছি, সেখানে আমরা সব কিছু করেছি, সব শেয়ার করবো এই ভ্লগের মাধ্যমে। একদম ভোর 5টার আগে 4:30 থেকে মন্দির খুলে যায়, সেখানে দর্শন করতে হয়। আমরা 4টেই উঠেছিলাম, তবে মন্দিরে ঢুকতে ঢুকতে 5টে বাজাতে আমরা মন্দিরে যেতে পারিনি। তারপর আমরা বের হয়ে পড়ি, এখানে বাবারা কিছু চা খাচ্ছিল, আমি আর খাইনি। हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण भक्ति करो हमें दा कर दे हजार हरे कृष्ण हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे। তারপর চা খাওয়ার পর যখন মন্দিরে আবার দর্শনের জন্য যাব, মানে প্রায় 1 ঘন্টা আধ ঘন্টা পরপরই মন্দির খুলে মন্দির দর্শন করা যায়। যাওয়ার সময় দেখি এত সুন্দর এখানে কীর্তন হচ্ছে। মায়াপুর মানেই হচ্ছে জায়গায় জায়গায় এরকম গান, নাম, সংকীর্তন হবে, আর তালে তালে আমরাও নাচ করলাম আর সংকীর্তনে একটু সুর মেলালাম। তো সেখানে তারপর প্রায় 9টা কি 9:30 নাগাদ সেখানে দিচ্ছিল প্রসাদ গ্রহণ করি। তারপর তবে একটা কথা তোমাদেরকে বলা হয়নি যে মন্দিরে ঢুকে কিন্তু আমরা মানে রাধা কৃষ্ণের নীলা দেখেছিলাম। সেখানে মানে ভীষণ ভালো লেগেছে। নাম সংকীর্তন যে কি ব্যাপার, তার যে কি মাহাত্ম্য, সব কিছু আমরা সেখানে বুঝেছি। তবে সেখানে একটা সবথেকে ভালো ব্যাপার হলো যে আমাদের কিন্তু ফোন অ্যালাউ নেই, সেখানে ফোনগুলো জমা দিয়ে কিন্তু আমাদের মন্দিরে প্রবেশ করতে হয়, যার দরুন আমি মন্দিরের ভেতরের কোনো কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো চলো এবার আমরা দুপুর হয়ে গেছে, আমরা আমাদের রুমে চলে যাচ্ছি। প্রায় তখন 10টা কি 10:30 নাগাদ আমাদের কাছে কল আসে যে আমরা যে রুমটা নিয়েছিলাম, আমরা একদিনের কথা বলে নিয়েছিলাম, এটা আমাদের ভুল ছিল। আমরা যেমন দীঘায় গেলাম 2 দিন থাকবো, 2 দিনের কথাই বলেছিলাম, তবে মায়াপুর সে কথাটা বলার আর কারোরই মনে ছিল না, যেহেতু সাহেবের ভীষণ শরীর খারাপ ছিল তার জন্যে। তো সে কথাটা বলা, এই যে রুমটাতে আমরা ছিলাম এই বিল্ডিংটাতে, সেখানে অনেকগুলো ভবন আছে, ভ্যারাইটি নাম দিয়ে বিভিন্ন নামের ভবন থাকে, যেখানে অস্ট্রেলিয়ার লোকরা একটাতে থাকে, আমেরিকানরা একটাতে থাকে, ইন্ডিয়ানরা একটাতে থাকে। আমরা যেটাতে ছিলাম এটাতে অস্ট্রেলিয়া, আমেরিকান আরও বিভিন্ন কান্ট্রির লোক ছিল, এরকম নাম লেখা থাকে কারা কারা থাকে বিল্ডিংগুলোতে। তো এমন করে আমরা ছিলাম, হঠাৎ ফোন আসে যে আমরা যেহেতু একদিনের বুকিং নেই, তো আমাদের সেদিন চেক আউট করে নিতে হবে। তো আমাদের তো মনটা ভেঙে যায়, এত সুন্দর রুম পেয়েছিলাম, হঠাৎ আবার চেকিং করে আর চেক আউট করে আবার সেখান থেকে বের হয়ে আবার রুম চেঞ্জ করতে হবে। তবে একটা কথা কি জানো, রাধাকৃষ্ণ হয়তো বা আমাদের কিছু একটা ভালো ভেবেছিল, বা আমাদেরকে ভাবছিল যে এত দূরে কেন তোরা থাকবি, আয় আমার কাছে আয়। একদম মন্দিরের ফটকের কাছে আমরা এবার চলে যাই, সেখানে যেখানে ভবনটার নাম আমার মনে নেই হয়তোবা, তবে এখানে বললাম না অনেকগুলো ভবন থাকে, সেই ভবনে আমরা ছিলাম। তোমাদেরকে দেখালাম যে বিল্ডিংটাতে ছিলাম, বিল্ডিংটা কত সুন্দর দেখতে। উপর থেকে 2টো আলাদা আলাদা সেপারেট জায়গা ছিল, অপর পাশে আমরা 2টো রুম নিয়েছিলাম। এবার আমি সকালে যেহেতু ঘুম থেকে উঠে একদম ভোরে বের হয়েছিলাম, একদমই মেকআপ টেকআপ করতে পারিনি, নর্মালি বের হয়েছিলাম। আর এটা একদম তখন 11টা নাগাদ বাজে দুপুরে। আবার ব্যাগ নিয়ে যাচ্ছি, ভীষণ মানে কেমন জানি লাগছিল যে এতবার পরিশ্রম করতে হচ্ছে। তবে যে রুমটাতে গিয়েছিলাম সেকেন্ড টাইম, সেটা থেকে ভীষণ ভালো লেগেছে। কেন জানো, একদম মন্দিরের কাছে ছিল, আমাদের বারবার বেরোতে পারতাম, যতবার ইচ্ছে হতো ততবারই বের হয়ে পড়তাম।
তারপর এখানে এসে সবাই বসি মন্দিরের কাছে। তারপর মামু তারা গেল, মামু সাহেব রাহুল তারা মানে আমাদের যে রুমটা ছিল রুমটা দেখার জন্য। আমরা এখানে বসে সবাই মিলে গল্প করছিলাম আর খুশি ছিলাম, একদম মন্দিরের ফটকের কাছে চলে এসেছি থাকার জন্য। তারপর দুপুর গড়াতেই আমি কিন্তু একটু সাজুগুজু করিনি, কারণ ছবি আর ভিডিও তো নিতে হবে, তাই কি না? তো ছবি ভিডিও নেওয়ার আগে একটা ভালো কাজ রয়েছে, সেটা হচ্ছে এক তো খিদে পেয়েছে, অপরদিকে ইসকন সুলভ প্রসাদ সেটাও খাওয়ার ভীষণ দরকার। তো আমরা সবাই বসে পড়ি প্রসাদ গ্রহণ করতে। আর আমার বাবার অবস্থা চিন্তা করো, জন্মদিনের দুপুরটা শুরু করেছে একদম মায়াপুরের প্রসাদ গ্রহণ করে। এখানে দেখো কত বড় একটা রুম থাকে তাদের, একটা না 2-3টে রুম থাকে, এরকম বসে প্রত্যেকে কিন্তু প্রসাদ গ্রহণ করছে। আর প্রসাদগুলো ভীষণ মানে ভালো হয়, কি আর বলবো, প্রসাদ গ্রহণ করার পর একটু শান্তি লেগে যায়। শুধুমাত্র খিচুড়ি দেখালাম, খিচুড়ির পাশাপাশি কিন্তু অন্নভোগের ব্যবস্থা আর অনেক কিছুই ছিল, আমি সবগুলো ভিডিও করি। প্রসাদ গ্রহণ করার পর তারপর রাহুল ভাই নিয়ে আসলো আইসক্রিম, সবাই মিলে খেলাম আইসক্রিম। তারপর মাকে বললাম আমাকে একটা ভিডিও করে দাও তো, আমার ভিউয়ার্সরা না আজ দেখতেই পেলো না আমি কি পোশাক পরেছি। মায়াপুরে গেছি তো একটু যদি দেখো আমাদের ট্রেডিশন মিন্স যে শান্তির যে ব্যাপার রয়েছে, মানে সাদা মানেই শান্তি, তো সেটা যদি না পড়ি না মায়াপুরের শান্তির ব্যাপারটা কিছুটা কমতে লাগবে। তার জন্য আমরা ভাই বোন প্রত্যেকে দুজনে কিন্তু হোয়াইট পরেছি, সঙ্গে রাহুলও। তো আমরা 3 জন ভাই বোনে কিন্তু হোয়াইট পরে নিই সেদিন। তারপর ওই যে মূল ফটক মানে মেন যে বড় মন্দির, এটা কিন্তু এখনও উদ্বোধন হয়নি, তোমরা সবাই জানো। তো উদ্বোধন হলে অবশ্যই আমরা চেষ্টা করব আবারও একবার যাওয়ার জন্য। আর এবারকার টোরে কিন্তু মা বাবারা ভীষণ খুশি ছিল এই টোরটা পেয়ে। তারপর হঠাৎই দেখছি একটা দোকানের সামনে এরকম জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আমি তো দেখে ভীষণ মুগ্ধ হয়ে গেছি, দেখলাম। আর তারপর এবার প্ল্যান করি চলো আমরা নবদ্বীপটা ঘুরে আসি। সবাই মিলে টোটো রিজার্ভ করি 2টো, আমাদের প্রত্যেকটা গাড়ি 2টো করে লাগছিল যেহেতু আমরা 8 জন ছিলাম। তারপর সোজা চলে যাই নবদ্বীপ। এবার নবদ্বীপ না, এটা মায়াপুরে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, মায়াপুর আর নবদ্বীপ মিলিয়ে প্রায় কয়েক শত মন্দির রয়েছে এইরকম টাইপের, যেগুলো তুমি মায়াপুরের নবদ্বীপে গেলে তুমি কিন্তু এরকম গাড়ি রিজার্ভ করে বা গাড়ি করে, তুমি পার্সোনাল গাড়ি থাকলে তো খুব বেটার, নাও তো গাড়ি রিজার্ভ করতে হবে। তাদেরকে বললেই তারা তোমাদেরকে প্রত্যেকটা মন্দির ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। যদি বলো 10টি, যদি বলো 20টি, যদি বলো 5টি, তোমাদেরকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। মায়াপুরে নবদ্বীপের একটা ঐতিহ্যবাহী জিনিসই হচ্ছে এটা যে তাদের ওইখানে প্রত্যেকটা বাড়ি বাড়ি এরকম মন্দির স্থাপন করা। নিমাইয়ের জন্মস্থান, নিমাই কোথায় খেলাধুলা করতো, কোথায় মৃত্যুস্থান, কোথায় থাকতো, কোথায় বড় হয়েছে, কিভাবে বেড়ে ওঠা, প্রত্যেকটা জিনিস সেখানে রয়েছে। প্রত্যেকটা জায়গা তোমরা দর্শন করতে পারবে। আমাদেরও সেই সৌভাগ্য হলো, আমরাও দর্শন লাভ করি। তো এমন করে কিন্তু প্রত্যেকটা মন্দির গিয়েছিলাম। যেহেতু দুপুর পের হয়ে যাচ্ছিল, প্রায় অনেকগুলো মন্দির ছিল একদম ফটক লাগানো। আর কিছু মন্দির বিকেল হয়ে যাওয়াতে নবদ্বীপের প্রায় সবকটি মন্দিরে আমরা খোলা পাই। তো মায়াপুরে থেকে আমরা কিছু মন্দির দর্শন করি, তারপর আবার কিছু ওই ঠান্ডা পানীয় খেয়ে আর যে পেয়ারা মাখা, কলকাতায় দাঁড়িয়ে আমরা অনেক পেয়ারা মাখা খেয়েছি, সঙ্গে অনেক টাইপের ফল। যদি আমি সম্ভব কিছু ভিডিও করে রাখা অবশ্যই ব্লগে শেয়ার করব। তারপর আমরা চলে যাই নৌকা করে, মানে গঙ্গা যমুনার যে মিলন স্থল রয়েছে সেটা পার হয়ে যাব নবদ্বীপে। কি ভীষণ সুন্দর না বলো? মানে গেলাম মায়াপুর মন্দির দর্শনের পাশাপাশি অনেকগুলো মন্দির দর্শন করলাম। আর মা দেখো গোলা খেয়ে বলছে কি বিশ্রী, বাজে লাগছে। যাই হোক, তারপর সোজা চলে আসি আমরা নিমাইয়ের জন্মস্থান দেখব। কিছু বুঝতে পারলে এখানে অনেক খেলনার জিনিস রয়েছে না, মানে এটা নিমাইয়ের জন্মস্থান বলে প্রত্যেক দর্শনার্থী নিমাইয়ের জন্য কিছু খেলনার জিনিস নিয়ে যায়। এইটাই নাকি এইখানকার যে একটা ঐতিহ্য। তারপর সকলে মিলে খাই পেয়ারা মাখা আর আম মাখা। আম মাখা খেয়েছি কিনা আমার মনে পড়ছে না, তবে পেয়ারা মাখা খেয়েছিলাম। আর কলকাতা শহরে দাঁড়িয়ে আমরা ভীষণ পেয়ারা মাখা খেয়েছি। তারপর চলো এবার নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিই। সব থেকে ভালো কি লেগেছে জানো? গঙ্গা যমুনার মিলনস্থল আগে বইয়ে কত পড়েছি না বলো? তো এখন না আমি গঙ্গা যমুনার মিলনস্থলের উপর দিয়ে প্রায় 3 থেকে 4 বার আমরা মানে এখান দিয়ে আমরা চড়েছি, নৌকা চড়েছি বলতে পারো। তো এখান দিয়েই কিন্তু আমরা যাব নবদ্বীপ, মানে এই পার থেকে ও পার। এখনও দেখো সে ঐতিহ্য কিন্তু বজায় রেখেছে। পারতো না গাড়ি করে যাওয়ার জন্য, গাড়ি করে যাওয়ার রাস্তা রয়েছে বটে, তবে এই যে গঙ্গা যমুনার মিলনস্থল এইটা দেখার জন্য অনেকেই ভিড় জমায় সেই নৌকা বা লঞ্চ করে যাওয়ার জন্য। তো আমরাও চলে যাই সে মোতাবেক। কত সুন্দর ছিল লঞ্চটা দেখো। এখানে রাহুল আমাকে দিল জল। তারপর দেখো
একটা জল হচ্ছে নীল, একটা সাদা। তার মানে কি বুঝতে পেরেছো? গঙ্গা আর যমুনা মা তাদের মিলনস্থল। মিলনস্থল বলছি ঠিকই, তবে তাদের কিন্তু জল একদমই মেলে না। আর এখানে বাবা মা সকলেই বসেছিল, আমি প্রতিবার দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ নিচ্ছিলাম। আর এখানে কিছু ছবিও নিয়েছি। এগুলো দেখতে হলে অবশ্যই আমার ফেসবুক আর আমার ইনস্টাগ্রাম তোমাদের ভিজিট করতে হবে। প্রত্যেকটা জায়গাতেই রয়েছে বলাকা দাশগুপ্ত দিয়ে। তোমাদের সুবিধার্থে আমি প্রত্যেকখানি এক নাম ব্যবহার করে থাকি। দেখো কত সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু বেশ অনেকটা জায়গা পার হয়ে যাই। এবার যাব নবদ্বীপ। রৌদ্র এতটা ছিল আমি আর সহ্য করতে না পেরে এবার চশমাটা চোখে পরেই নিলাম। আচ্ছা, সারাদিনের এত ব্যস্ততার পর বলো তো আমাকে কেমন লেগেছে? একটু বলে যেও। যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করো, আমি সত্যিই খারাপ পাবো না। এবার এখান থেকে আমরা নেমে পড়ি। নামার আগে দেখো জলগুলো কত মিষ্টি ছিল, আর মনোরম দৃশ্য, মনোরম হাওয়া, সব কিছু মিলে বেশ ভালো কেটেছে আমাদের এইবারকার মায়াপুর দর্শন। এবার দেখো আমরা নবদ্বীপে নেমে আবারও টোটো রিজার্ভ করি। এবার টোটো দিয়ে আমরা ঘুরেছিলাম নবদ্বীপের প্রায় কয়েকটি মন্দির, এমন ওইখানেও রয়েছে কয়েক শত মন্দির, আর সেখানকার বিশেষ বিশেষ মন্দির কিন্তু আমরা দর্শন লাভ করি। নবদ্বীপের অনেক মন্দির তো দর্শন করলাম, এটা হচ্ছে তার মধ্যে এক অন্যতম। কেন বলছি? আমরা যেমন সিঁড়ি পার করে একের পর এক উপরে উঠি, আর এটা হচ্ছে সিঁড়ি পার করে একের পর এক আমরা মাটির নিচে গেলাম। কেন জানো? এটা হচ্ছে গুপ্ত মন্দির, একদম সেখানে নিমাইয়ের নীলা রয়েছে। নিমাই কি করে ছোটবেলা থেকে নীলা করতে করতে এক এক করে বিভিন্ন কিছু সে ত্যাগ করে তারপর যে সে কিভাবে বনে গেল এবং কিভাবে সে এখনকার যে তার উপাধি গ্রহণ করলো, সমগ্রটা কিন্তু রয়েছে এখানে। সঙ্গে শ্রীকৃষ্ণ, সঙ্গে রয়েছে কালিমা, আর অনেক কিছু সেখানে কিন্তু দেখানো হয়েছিল। আমরা কিন্তু সত্যি খুব আকুল হয়ে উঠে এগুলো দেখে। একমাত্র নবদ্বীপ বা মায়াপুরের বিভিন্ন মন্দিরে গিয়েছিলাম, সেগুলোই ভিডিও করার মতো ছিল। কিন্তু মায়াপুরের যে মূল ফটক রয়েছে সেখানে কিন্তু একদমই মোবাইল নিয়ে যাওয়া কিন্তু সেখানে অ্যালাউ ছিল না। এখানে দেখো কিভাবে তীর ছুঁড়ে দিয়েছিল সেটা এখানে কিন্তু একদম স্পষ্ট দেখানো হচ্ছে। আর এখানে সবাই কিন্তু 1 টাকা 2 টাকা করে কিন্তু দক্ষিণা যা বলি আমরা কিন্তু সেখানে দিয়ে থাকি। এখানে দেখো এই যে কালিমাকে লাইটিং করা হয়েছে। কালিমার ওইখানে যাওয়ার থাকে না কিছু অসভ্য লোকজন, তাদেরকে কিভাবে কালিমা বধ করেছিল, কিভাবে বধ করত, সমগ্রটা সুন্দর খুঁটিনাটি করে কিন্তু তোলা হয়েছে সেখানে। কি যে ভালো দৃশ্য দেখলাম মায়াপুর আর নবদ্বীপ মিলে, তা গোটা জীবন জুড়েও আমি এত ভালো দৃশ্য আর কখনো দেখিনি। তার সত্যি বারবার বলতে ইচ্ছে হয় যে হয়তোবা এই বয়সে এসে কিছু কিছু জিনিস দেখে সত্যি ভালো লাগছিল। আবার ইচ্ছে রয়েছে আবার কবে জানি এই মায়াপুর দর্শনে যাব, আবার রাধা আর কৃষ্ণের নীলা দেখব। রাধা কৃষ্ণের রূপখানি দেখে না তুমি সেখান থেকে আসতেই চাইবে না, এত সুন্দর রূপখানি। যদি একবার পারো গিয়ে এসো। আমি বলবো রাধাকৃষ্ণের রূপখানি তোমাদেরকে বারবার সেখানে টানবে। এবার সন্ধ্যায় যখন আমরা আবার মায়াপুরে ফিরি, আমরা দেখতে পাই এখানে কয়েক হাজার কয়েক লাখো লোক দাঁড়িয়ে রয়েছে। কেন জানো? সেখানে চন্দন যাত্রা হচ্ছিল। দেখো পুকুরের মধ্যে কত সুন্দর সেই নিচে চন্দন যাত্রা, আর ওপারে সিঁড়িতে বসে কয়েক শত কয়েক হাজার লোক কীর্তন নাম সংকীর্তন নিচ্ছিল। সেটা কি অপূর্ব ছিল তা আমি মুখে ভাষায় বা আমার ভিডিও ফুটেজে তোমরা বুঝতে পারবে না। দেখো জলের মধ্যে এখানে রথের মধ্যে করে কিন্তু নৌকার মধ্যে রথ বানিয়ে কিন্তু আরতির মাধ্যমে পুজো করতে করতে কিন্তু সেখানে চন্দন যাত্রা হচ্ছিল। দেখে না গাটা শিউরে উঠেছিল। এত সুন্দর দৃশ্য যা আমরা আগে টিভিতে দেখতাম, ফোনে দেখতাম, একদম সচক্ষু করলাম সেদিন। এত সুন্দর দৃশ্য হয়তো বা জীবনে স্বপ্নেও কখনো দেখিনি, যা চোখের সামনে দেখেছিলাম। সত্যিই ভীষণ ভালো লেগেছিল। আর আমরা যে কতটা উপভোগ করেছিলাম মায়াপুর, আমাদের ফেস বা আমাদের পোশাক আশাক দেখলে বুঝবে। কেন বললাম? আমরা সেই ঘুম থেকে 4টায় উঠে যে রেডি হয়েছিলাম, আমরা কিন্তু সেই রাত্র 9টায় গিয়ে সেই ড্রেস আপ খুলেছিলাম বা ফ্রেশ হয়েছিলাম। কেন জানো? মাঝখানে আমরা 1 মিনিটও সময় পাইনি যে রাধা কৃষ্ণের নীলা বা সেখানকার দর্শনীয় স্থান না দেখে একটু রেস্ট নিই, সেটা মনেই হচ্ছিল না। আর মনে হচ্ছিল যেন আরও 1টা দিন 2টো দিন থেকে যায়। যেহেতু হাতের সময় অনেকটা কম ছিল, তাই এবারকার মতো আর পারলাম না। পরবর্তী সময় গেলে অবশ্যই মায়াপুরের জন্য আলাদা করে 2 কি 3টে দিন নিয়ে যাব, এত সুন্দর সুন্দর মনোরম দৃশ্যগুলো আরও ভালো করে খুঁটিনাটি করে ভালো করে দেখার জন্য।
তো তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু আমার কাছে কিন্তু মায়াপুর দর্শন ভীষণ ভালো লেগেছে। আর তোমরা কারা কারা দর্শন লাভ করেছো তাও জানিও। আর তোমাদের কাছে রিকোয়েস্ট বলবো না কি বলবো আমি জানি না, তবে যারা আমার ভিডিওটা দেখেছো একবার হরে কৃষ্ণা বলে যেও। আজকাল কলিযুগে দাঁড়িয়ে প্রত্যেকে যেন নাম সংকীর্তন থেকে কিছুটা পিছুপা হয়ে যাচ্ছে। জানি না সকলে কি না, তবে আমি না ওই তেমন করে নাম সময় করে নাম সংকীর্তনটার করা হয়ে ওঠে না। তবে এই যে 24 ঘন্টা ছিলাম মায়াপুরে, 24,000 বার আমি হরে কৃষ্ণা বলেছিলাম। কেন জানো, কানের কাছে এতবার শুনেছিলাম না, মুখ দিয়ে অটোমেটিকলি তখন আসছিল। আরও একবার উপভোগ করো। তোমাদেরকে যেমনটা বললাম, মায়াপুর মানেই মায়ার আদলে ঘেরা একটা সেই অসীম বৃন্দাবন। কেন বললাম, যতটা জায়গায় যাবে কোনায় কোনায় সেই হরিনাম সংকীর্তন। তোমরা না যদি একবার এখান থেকে মনস্থিত করে যাও যে না আমরা গান গাইতে চাই না বা গান গাইবো না, আমরা ঠাকুরের দর্শন নেব, তোমরা পারবেই না। আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমরা পারবে না। কেন জানো, তোমাদের কানের কাছে এতবার নাম সংকীর্তন হবে, তোমাদের মুখ থেকে অটোমেটিকলি সেটা আসবে। তো তোমরা কারা কারা গেছো, তোমাদের সঙ্গে কি এমনটা হয়েছে কমেন্টে জানিও তো। আচ্ছা, আজকের মতো আমার মায়াপুর দর্শন তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। আর আমার কাছে ভীষণ 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 ভালো লেগেছে। আমি অনেক জায়গায় গিয়েছি তো কলকাতায়, তার মধ্যে এইটা একটা বেস্ট, যেটা আমি কখনো ভুলতে চাই না আর বারে বার ফিরে যেতে চাই, যদি সত্যি আমাকে বারে বার নিয়ে যেতে চায় তারা। কে বলছি, রাধার কৃষ্ণ যদি আমাকে টানে তাহলে অবশ্যই আমি বারে বার ফিরে যেতে চাই। এখানে নাম সংকীর্তন দেখে আমি কিন্তু তখনও রাত্র হয়ে যাচ্ছে, আমি কিন্তু একদমই ফ্রেশ হইনি। এবার যে এত সুন্দর একটা দিনে আমার বাবার জন্মদিন উদযাপন না করলেই না হয়, সেটা কি বলা বাহুল্য নয়। তার জন্য আমি আর মামু ছুটে যাই বাবার জন্য কেক আনার জন্য, বাবাকে সারপ্রাইজ দেব। বাবা দেখে ভীষণ অবাক যে এখানে মায়াপুরে এসে আমি কি করে কেক পেলাম। আর তখন কিন্তু সাহেবের যে শরীরের যে অবস্থা ধীরে ধীরে কিন্তু একদম খারাপের দিকেই যাচ্ছিল। তার মাঝখানে আমি বাবার জন্মদিনটা কিন্তু একদম ভেস্তে যেতে দিইনি। এখানে কিন্তু একদম নিরামিষভাবে কিন্তু আমি কেকের আয়োজন থেকে শুরু করে সমগ্র কিছু করি। মামু আমি প্রত্যেকে গিয়ে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রুম, তোমাদের বলেছিলাম দেখাবো, এই রুমটাতে ছিলাম। আর আমরা এতদিনে এই ফার্স্ট একটা রুমে সবাই ছিলাম, ভীষণ মজা হয়েছিল। তারপর বাবার বার্থডে করে সাহেবকে নিয়ে যাওয়া হয় হসপিটাল, সেখানে সাহেবকে এডমিট করা হয়। তারপর সেখান থেকে ওকে প্রায় 3টে ইঞ্জেকশন দেওয়া হয়, অনেক মেডিসিন, আরও নানান কথা, সব কিছু শেয়ার করবো অন্য একটি ব্লগে। তবে তাদের আশীর্বাদে সাহেব কিন্তু আবার পুনরায় একদম সুস্থ হয়ে রুমে ফিরে যায় এবং পরদিন সকালে ঘুম থেকে উঠে আমরা আবার রাধাকৃষ্ণের দর্শন লাভ করি এবং আবার হরিনাম সংকীর্তন গ্রহণ করি এবং সে কিছু স্মৃতি রেখে আর কিছু স্মৃতি মনে বহন করে সোজা পাড়ি দিই আবারও শহর কলকাতায়। আজকের মতো ব্লগটি পর্যন্তই। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। যদি অবশ্যই এক ফটো ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমি রিকোয়েস্ট করব একবার হরে কৃষ্ণা লিখে যেও। হরে কৃষ্ণা।